টু অল অফ মাই স্টুডেন্টস। আমি পিএসসি স্টুডেন্টসদের বলছি তোমরা পড়তে থাকো। আজকে আমি কাজী আবদুদ ওদুদ রচিত যে 5টা নির্বাচিত প্রবন্ধ আছে সেই প্রবন্ধ থেকে আলোচনা করছি। প্রথম প্রবন্ধ কালিদাস ও রবীন্দ্রনাথ। দেখো, কালিদাস প্রীতি রবীন্দ্রনাথ লাভ করেছিলেন উত্তরাধিকার সূত্রে। মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মচরিতে কালিদাসের ভাষা মাঝে মাঝে উকি দিয়েছে, বিশেষ করে যেখানে তিনি হিমালয়ের শোভা সৌন্দর্যের বর্ণনার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথের কালিদাস প্রীতি কিন্তু প্রথম থেকেই ছিল, তার উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেছিলেন। তো পূর্বপুরুষরাও কিন্তু চর্চা করে গেছেন এবং উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন কালিদাসকে। মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মচরিতে কালিদাসের ভাষা মাঝে মাঝে উকি দিয়েছে। যদি এই রকম প্রশ্ন আসে যে কোথায় কালিদাসের ভাষা উকি দিয়েছে, মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মচরিতে, বিশেষ করে যেখানে তিনি হিমালয়ের শোভা বর্ণনা করেছেন, শোভা সৌন্দর্যের বর্ণনা দেখা যায় দেবেন্দ্রনাথের আত্মচরিতে। মহর্ষির কালিদাস প্রীতি তার বিখ্যাত পুত্রদের প্রায় প্রত্যেকেই সংক্রমিত হয়েছিল। মানে মহর্ষিও তো দেবেন্দ্রনাথের যে কালিদাস প্রীতি ছিল তার প্রত্যেকটা পুত্রদের মধ্যে সঞ্চারিত হয়েছিল। জ্যোতিরিন্দ্রনাথের শকুন্তলার অনুবাদ কিঞ্চিত পরিবর্তিত করে রবীন্দ্রনাথ তার শকুন্তলা প্রবন্ধে উদ্ধৃত করেছিলেন যে আর নবমেঘোদয়ে দ্বিজেন্দ্রনাথের সানুরাগ মেঘদূত আবৃত্তি কিশোর রবীন্দ্রনাথের চিত্ত যে গভীরভাবে স্পর্শ করেছিল জীবনস্মৃতির পাঠকরা তা জানেন। জীবনস্মৃতির পাঠকরা কিন্তু সেটা জানেন। কিন্তু প্রতিভার শকুন্তলা প্রবন্ধে উদ্ধৃতি করেছেন তিনি। প্রবন্ধ সে বলেছেন নবমেঘোদয়ের দ্বিজেন্দ্রনাথের সানুরাগ যা অনুরাগ মেঘদূত আবৃত্তি থেকে কিশোর রবীন্দ্রনাথের চিত্ত কিন্তু আকৃষ্ট হয়েছিল সেই মেঘদূতের আবৃত্তি থেকে, যে গভীরভাবে স্পর্শ করেছিল জীবনস্মৃতির পাঠকরা যারা জানে। জীবনস্মৃতিতে তার উল্লেখ আছে। দেখো, কিন্তু প্রতিভার স্বধর্ম শিকরণ অনুকরণ নয়। রবীন্দ্রনাথের গভীর কালিদাস প্রীতিতে তার সেই শিকরণ বৃত্তি কার্যকরী হয়েছে। কালিদাস ও রবীন্দ্রনাথের সম্পর্কের বিচার এক উপাদেয় সাহিত্যিক বিষয়। কালিদাস এবং রবীন্দ্রনাথের যে মধ্যে যে সম্পর্ক ছিল সেটা কিন্তু সাহিত্যের এক উপাদেয় সাহিত্যিক বিষয়, যেখানে সহজসাধ্য যেটা কিন্তু আদৌ নয়। কেননা কালিদাস ও রবীন্দ্রনাথ দুই কালে দুই মহাভাবুক এবং মহাশিল্পী ছিলেন। কালিদাস যে সময়ের এবং রবীন্দ্রনাথ যে সময়ে, তারা কিন্তু দুজনেই কিন্তু দুই যুগের সেরা। এবং এই বিষয়ে মাত্র কিছু কিছু ইঙ্গিত দিতে আমরা চেষ্টা করব। প্রথমেই চোখে পড়ে কালিদাসের সৌন্দর্যবোধে ও রসবোধে আর রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধে ও রসবোধের মধ্যে পার্থক্য। দুজনের মধ্যে সৌন্দর্যবোধ এবং রসবোধের মধ্যে কিন্তু পার্থক্য ছিল। এ বিষয়ে মিলও তাদের মধ্যে যথেষ্ট। এই দুই কবি পৃথিবীর শোভা সৌন্দর্যের একান্ত অনুরাগী ছিলেন। কালিদাস ইন্দ্র সারথি মাতলির মুখে বলছেন যে অহ উদার রমণীয়া পৃথিবী, তার সঙ্গে আত্মিক যোগ রয়েছে রবীন্দ্রনাথের এই ধরনের অগণিত উক্তির। অহ উদার রমণীয়া পৃথিবী বলেছেন কালিদাস, যার সাথে রবীন্দ্রনাথ তার আত্মিক উক্তির যেটা মিল আছে। উদার রমণী বলা হয়েছে পৃথিবীকে, ধরাকে বা ধরিত্রীকে। তো তিনি বলছেন, রবীন্দ্রনাথ বলছেন, শ্যামলা বিপুলা এ ধরার পানে চেয়ে দেখি আমি মুগ্ধ নয়নে মাটির সুরে আমার সাধন, আমার মনকে বেঁধে ছেড়ে এই ধরনীর মাটির বাঁধন। অর্থাৎ এখানে যে ধরণী মাতা, তিনি যে কতটা উদারময়ী, তার যে মাটি, তার জলস্থল, এই সব কিছুকেই বর্ণনা করেছেন কালিদাস, যার সাথে রবীন্দ্রনাথের এই যে শ্যামল বিপুলা এ ধরার পানে চেয়ে দেখি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তার রূপ সৌন্দর্যে, এই যে উদারময়তা এখানেই ফুটে উঠেছে বা প্রকাশিত হয়েছে। মাটির সুরে আমার সাধন, আমার মনকে বেঁধে ছেড়ে এই ধরনের মাটির বাঁধন। বিশেষ লক্ষ্য করার বিষয় এই যে দুই কবির চোখেই পৃথিবীর মহিমা যেন অন্য নিরপেক্ষ। পৃথিবীর যিনি স্রষ্টা ও নিয়ন্তা, তার কথা অনেকখানি বিস্মৃত হয়ে এরা উপভোগ করেছেন পৃথিবীর শোভা সৌন্দর্য। যিনি স্রষ্টা তার কথা বিস্মৃত হয়ে গেছেন, তার কথা ভুলে কিন্তু রূপ সৌন্দর্য কিন্তু বর্ণনা করেছেন, উপলব্ধি করেছেন, রূপ সৌন্দর্যকে উপলব্ধি করেছেন, পৃথিবীর শোভা সৌন্দর্যকে উপলব্ধি করেছেন। এক্ষেত্রে জগতের অন্যতম শ্রেষ্ঠ প্রকৃতিপ্রেমিক ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে এদের পার্থক্য সুস্পষ্ট। যেখানে ইংরেজ সাহিত্যিক ওয়ার্ডসওয়ার্থ ছিলেন, তার সাথে কিন্তু কালিদাস এবং রবীন্দ্রনাথের কিন্তু অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। কেমন পার্থক্য? তিনিও প্রকৃতিপ্রেমিক ছিলেন। কেননা কোথায় পার্থক্য দেখো, ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির অপরূপতার সঙ্গে
অভিন্নভাবে দেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তার মহিমা। তিনি কিন্তু কোনো ভেদাভেদ করেননি, স্রষ্টার সাথে গুলিয়ে ফেলেছেন পৃথিবীর শোভা সৌন্দর্যকে। অভিন্ন মহিমা দেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তার মহিমা। মায়াবাদী হিন্দুর কুলে এই দুই কবির জন্ম যেন অদ্ভুত। মায়াবাদী হিন্দুর কুলে জন্মগ্রহণ করেছিলেন তিনি, যেন অদ্ভুত। কিন্তু হিন্দুর মায়াবাদকে হিন্দু অহিন্দু উভয়ই অসঙ্গত রকমে বড় করে দেখেছেন। হিন্দু অহিন্দু উভয়ই অসঙ্গত রূপে বড় করে দেখেছেন এই মায়াবাদকে। প্রাচীন হিন্দু যে শুধু এমনকি মুখ্যত মায়াবাদী ছিলেন না তার প্রকৃষ্ট প্রমাণ বাৎসায়ন। হ্যাঁ, মানে হিন্দু যারা ছিলেন, হিন্দুত্ববাদী যারা, তারা কিন্তু প্রকৃতরূপে মায়াবাদী ছিলেন না। এখানে কিন্তু হিন্দু অহিন্দু দুজনের কথাই এখানে বলা হয়েছে, যারা অসঙ্গত রকমের বড় করে দেখেছেন হিন্দুর মায়াবাদকে। সব কিছু যেন মায়া, এই যে মায়াবাদ, এটাকেই মায়াবাদ বলা হয়ে থাকে। তো সেই মায়াবাদ প্রাচীন বাৎসায়নে আমরা পাচ্ছি। এবং চাণক্য তার আর বিশেষভাবে ব্যাস তার মহাভারতের সংখ্যাহীন নায়ক নায়িকা, দোষে গুণে এমন প্রাণবন্ত যে তেমন বিচিত্র প্রাণবন্ত নরনারী। যেমন বলছে এই যে মহাভারতের নায়ক নায়িকারা যে ছিল সংখ্যাহীন, যেখানে কিন্তু কাউন্টেবল নন, আনকাউন্টেবল নায়ক নায়িকা, যেখানে কিন্তু দোষে গুণে প্রত্যেকেই কিন্তু প্রাণবন্ত, প্রত্যেকেই যেন মনে হয় প্রধান চরিত্র। তো সেই রকম তেমনই বিচিত্র প্রাণবন্ত নরনারী সৃষ্টি জগতের খুব কম সাহিত্যেরই সম্ভবপর হয়েছে। এমনভাবে মহাভারতের মধ্যে ফুটিয়ে তোলা যেভাবে হয়েছিল, সৃষ্টি জগতে যা কিছু সাহিত্যকৃতি আছে তার মধ্যে কিন্তু এত সাহিত্যকৃতির মধ্যে কিন্তু সেটা সম্ভবপর হয়নি। আমরা পার্শ্ব চরিত্র দেখি, গৌণ চরিত্র দেখি, সব কিছুকেই মুখ্য বা প্রধান চরিত্র হিসেবে যে ফুটিয়ে তোলার যে ব্যাপারটা, সেটা মহাভারতেই সম্ভব হয়েছিল। কিন্তু কালিদাসের ও রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধে ও রসবোধে এতখানি মিল সত্ত্বেও খুব বড় পার্থক্য ফুটে উঠেছে এইখানে, যে কালিদাস যথেষ্ট ভোগবাদী। কালিদাস কিন্তু ভোগবাদী ছিলেন। এই পার্থক্যটা কিন্তু দুজনের মধ্যে লক্ষ্য করা যায়। অবশ্য সবল সেই ভোগ তাই অসুন্দর নয়, ভোগটা কিন্তু সবল ভোগ, তাই কোনোভাবেই আমরা কিন্তু মানে তাকে অসুন্দর বলতে পারি না। কিন্তু রবীন্দ্রনাথ ছিল আনন্দবাদী, তিনি একজন আনন্দবাদী কবি ছিলেন। কালিদাসের সৌন্দর্যবোধ ও রসবোধের চাইতে সূক্ষ্মতর রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধ ও রসবোধে। অর্থাৎ কালিদাসের যেখানে সৌন্দর্যবোধ আছে, রসবোধ আছে, তার থেকে আরও সূক্ষ্মতর হয়ে উঠেছে রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধ ও রসবোধ। এই সম্পর্কে কয়েকটি চরণ উদ্ধৃত করছি, যেখানে আব্দুল ওদুদ বলে যাচ্ছেন, বালেন্দু বক্রান্ন বিকাশ ভাবাদ্বভু পলাশান্ন তিলোহিতানি সদ্য বসন্তেন সমাগতানাং নক্ষত্রতানীব বনস্থলী নাম। অর্থাৎ এই সৌন্দর্যবোধ বোঝানোর জন্যই কিন্তু অবশ্যই বসন্তকালের আগমন, বসন্তকালকে বুঝিয়েছেন, বসন্তকালের উল্লেখ করেছেন, না হলে সৌন্দর্যবোধ বোঝানো সম্ভব নয়। এছাড়াও বলছেন আজদাদ মিথিলাং সবেষ্টনং পীড়িত পবন পাদপাং বলই প্রীতিরোধম সহিষ্ঠ সা পুরী স্ত্রীব কান্ত পরিভোগ মায়তম। জলপ্রান্তে ক্ষুব্ধ ক্ষুব্ধ কম্পন রাখিয়া সজল চরণ চিহ্ন আঁকিয়া সোপানে সোপানে তীরে উঠিলা রূপসীর বর্ণনা করছেন। প্রকৃতিরূপী নারী একজন, নারীকে প্রকৃতির সাথে তুলনা করা হয়েছে, তার যে রূপ, সেই রূপকে এখানে প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। স্বস্ত ক্লেশভার পৃষ্ঠে পড়ি গেল খসি, অঙ্গে অঙ্গে যৌবনের তরঙ্গ উচ্ছল, লাবণ্যের মায়ামন্ত্রে স্থির অচঞ্চল, বন্দী হয়ে আছে তারই শিখরে শিখরে, পড়িল মধ্যাহ্ন রৌদ্র, ঘিরি তার চারিপাশ নিখিল বাতাস আর অনন্ত আকাশ, যেন এক ঠাই এসে আগ্রহে সন্নত। বালচন্দ্রের মতো বক্র অবিকশিত অতিলোহিত পলাশরাজি সদ্য বসন্ত সমাগতা বনস্থলী রূপা, নায়িকাদের সঙ্গে এখানে নক্ষত্র সমূহের মতো শোভা পাইতে লাগিল। আমি এই যে আগেই বলেছিলাম, কোথায় নক্ষত্র তানিব বনস্থলী নাম, নক্ষত্র তানিব বনস্থলী নাম, নক্ষত্র গেল নক্ষত্র তানিব বনস্থলী নাম,
নক্ষত্র, এটা নক্ষত্র সমূহ হবে হয়তো, মতো শোভা পাইতে লাগিল। কুমার সম্ভবের তৃতীয় স্বর্গে আছে এমন, মানে এই যে স্বর্গটা, এই স্বর্গের এই মানেটা এখানে বলে দেওয়া আছে অর্থ। তিনি মিথিলায় উপনীত দশরথ, এবার যে বড়টা, জলপ্রান্তে ক্ষুব্ধ ক্ষুব্ধ কম্পন রাখিয়া আশা, এইখানে বলছে না তার আগে আশ্বাস মিথিলাং সবেষ্টনং পীড়িত পবন পাদপাং বল প্রীতিরোধম সহিষ্ঠ সাপুরী স্ত্রীবকান্ত পরিভোগ মায়তম। এখানে দশরথের কথা বলা হচ্ছে। তিনি দশরথ মিথিলায় উপনীত হইয়া সৈন্যদল সহ মিথিলা বেষ্টন করিয়া উহার উপবন ও পাদপরাজি পীড়িত করিতে লাগিলেন। মিথিলা তাহার প্রীতির অত্যাচার সহ্য করিল, যুবতী যেমন সহ্য করে প্রগাঢ় প্রিয় সম্ভোগ। এটাও কিন্তু রঘুবংশের একাদশ স্বর্গে আছে, একাদশ স্বর্গে আছে। দেখো, সর্বাঙ্গ চুম্বিল তার সেবকের মতো সিক্ত তনু মুছিরিল আতপ্ত অঞ্চলে সযতনে ছায়াখানি রক্ত পদতলে চ্যুত বসনের মতো রহিল পড়িয়া অরণ্য বহিল স্তব্ধ। দেখো, বিস্ময়ে মরিয়া ত্যাজিয়া বকুল মূল মৃদু মন্দ হাসি উঠিল অনঙ্গদেব। সম্মুখেতে আসি থমকিয়া দাঁড়ালো সহসা, মুখপানে চাহিল নিমেষী নিশ্চল নয়নে। ক্ষণকাল তরে পরক্ষণে ভূমি পরে জানুপাতি বসি নির্বাক নির্বিস্ময় ভরে নত শিরে পুষ্পধনু পুষ্প সরভার সমর্পিল পদপ্রান্তে পূজা উপাচার। তৃণশূন্য করি নিরস্ত্র মদন পানে চাহিলা সুন্দরী শান্ত প্রসন্ন বয়ানে। কালিদাসের ভোগবাদ কিন্তু রবীন্দ্রনাথ যেন সজাগভাবেই শোধন করে তিনি নিয়েছিলেন, শোধিত করে নিয়েছেন। ভোগবাদকে তিনি চাননি। এখানে রূপসীর যে একটা রূপকে দেখানো হচ্ছে, সেখানে কিন্তু ভোগ আছে, দেহভোগ আছে, সম্ভোগ যেটাকে বলা হচ্ছে। কুমার সম্ভবের শেষের অনেকগুলো স্বর্গ কালিদাসের রচনা নয়, এই প্রচলিত মত তিনি অতি মনোজ্ঞভাবে সমর্থন করেছেন এই সনেটে। এটা কিন্তু রবীন্দ্রনাথ বলছেন অনেকগুলো স্বর্গ কালিদাসের আবার রচনা নয়, তিনি কিন্তু এটাও অস্বীকার করেছেন। তিনি তো শোধন করে নিয়েইছিলেন, তার সাথে কিন্তু অস্বীকার করেছেন। উনি বলছেন, যখন শুনালে কবি দেব দম্পতিরে কুমার সম্ভোগ গান, যখন দেব দম্পতিরা কুমার সম্ভোগ গান মানে সম্ভোগ করছেন, যখন তিনি এই গানটা লিখছেন, মানে উনি যখন পদরা রচনা করছেন, চারিদিকে ঘিরে দাঁড়ালো প্রথম গণ, শিখরের পরে নামিল মন্থর শান্ত সন্ধ্যা মেঘস্তর, চারিদিকে সৌন্দর্য বর্ণনা হচ্ছে। স্থগিত বিদ্যুতের যে লীলা সেটা বন্ধ হয়ে গেল। গর্জন বিরত কুমারের শিখি করি পুচ্ছ অবনত। কুমারের শিখি অর্থে পুচ্ছ, মানে শিখায় যে পুচ্ছ থাকে, সেই পুচ্ছ অবনত নিচু হয়ে, মস্ত নিচু হয়ে গেল। স্থির হয়ে দাঁড়াইল পার্বতীর পাশে বাঁকায় উন্নত গ্রীবা পার্বতীর পাশে দাঁড়ালো উঁচু করে। কভু স্মিত হাসে কাঁপিল দেবীর ওষ্ঠ, কভু দীর্ঘশ্বাস অলক্ষ্যে বহিল, কভু অশ্রু জলোচ্ছ্বাস দেখা দিল আখি প্রান্তে, যবে অবশেষে ব্যাকুল সরমখানি নয়ন নিমেষে। এখানে একটা লজ্জার ব্যাপার আছে। নামিল নীরবে কবি চাহি দেবী পারে, সহসা থামিলে তুমি অসমাপ্ত গানে। আর গানটা সমাপ্ত হলো না, অসমাপ্ত গান হলো, লজ্জাতেই সব কিছু মানে নিবারিত হলো, লজ্জাতেই এসে সমাপ্তি ঘটলো, সম্পূর্ণ গান হলো না, সম্ভোগটা সম্পূর্ণ হলো না। এইখানেই কালিদাসকে তিনি কিন্তু তুলে ধরছেন যে কালিদাসের কিন্তু সেখানে সম্ভোগটা তিনি যতটা সংশোধিত করে তিনি বলছেন চৈতালি কাব্যগ্রন্থে, সেখানে কিন্তু তিনি এই সনেটে বলছেন যে কালিদাসের রচনা হয়তো পুরোটা নয়, কারণ তিনি এইগুলোর বর্ণনা করে গেছেন, তিনি তো তার মতো করে রবীন্দ্রনাথ বলে গেছেন। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। পরের ক্লাসে থাকছে বাকি অংশটুকুর আলোচনা। ক্লাস ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।